প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী অসীম ঘোষ, শ্রী রাহুল সেনা, সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, শ্রী অমিতাভ চক্রবর্তী, সঞ্চালিকা বিধায়ক অগ্নিমিত্রা পাল, সম্মানিত মঞ্চ, এখানে উপস্থিত লোকসভার বিভিন্ন সাংসদ, বিধায়ক, আমার সহকর্মী বন্ধুগণ, ভাই ও বোনেরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ সন্ধিক্ষণে আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে। একটা সময় ছিল যে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সুপরিকল্পিত উপায়ে সেই মৃত্যুকে কাজে লাগিয়ে ইন্দিরা গান্ধীর মৃতদেহের সামনে আমরা স্লোগান শুনেছিলাম, জব তক सूरज चांद रहेगा इंदिरा तेरा नाम रहेगा, खून का बदला खून करेंगे। 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ভারতবর্ষকে কার্যত একটা ব্যানানা রিপাবলিকের সঙ্গে তুলনা করতে হয়েছিল। সেই মুহূর্তে যিনি ভারতবর্ষের মানুষের সামনে বিশ্বাস জাগাতে পেরেছিলেন যে বিজেপি পারে, কংগ্রেসকে হারাতে পারে, একার শক্তিতে কেন্দ্রে সরকার তৈরি করতে পারে, তিনি পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী। ৬২ বছর পর তৃতীয়বারের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হয়েছেন মানুষের আশীর্বাদ নেই। আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরা দেখেছি মধ্যপ্রদেশে 29টার মধ্যে 29টা বিজেপি জয়লাভ করেছে। এখানে 42-এর মধ্যে 29টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আজকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখুন, তার শরীরী ভাষা দেখুন, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখুন, তার বক্তব্য শুনুন, দুটোর মধ্যে ফারাক কতটা মানুষ বিচার করে নেবেন। 8 লক্ষের বেশি ভোটে নির্বাচিত হয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে বুথ দখলের অভিযোগ নেই, বিরোধী দলের ধর্ণা নেই, থান কাপড় বিতরণের কোনো ঘটনা নেই, বাহিনী বাহিনী নেই, আয়ুষ্মান ভারত বন্ধ করে দেবার হুমকি নেই, কেন্দ্রের কোন সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে বন্ধ করে দিয়ে তারপরে সেখানে নির্বাচনকে প্রভাবিত করবার ব্যাপার নেই। কিন্তু তার মধ্যেও ভারত নরেন্দ্র মোদীকে আজকে অভিনন্দন জানানোর জন্য মূলতই আমরা এই ছত্র রেখেছি। একজন মানুষ যিনি বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, কোভিড উত্তরকালে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে, যখন গোটা ইউরোপ কার্যত মন্দার কবলে, যখন আমেরিকায় নিত্য প্রয়োজনীয় খাদ্যের মূল্য বৃদ্ধি 20 থেকে 30% পৌঁছে গেছে, যখন পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, তখন সারা পৃথিবী বলছে একমাত্র আশার আলো যদি কোথাও দেখা যেতে পারে তার নাম ভারতবর্ষ, যিনি 11 নম্বর জায়গা থেকে ভারতীয় অর্থনীতিকে 5 নম্বর জায়গায় পৌঁছে দিয়েছেন, তিনি নরেন্দ্র মোদী। যিনি অসম্ভবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখাতে পেরেছেন, তিনি নরেন্দ্র মোদী। যিনি তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছেন যে আগামী 5 বছরের মধ্যে ডলার নিয়ে নয়, ইউরো নিয়ে নয়, পাউন্ড নিয়ে নয়, ইউরোপের কোন ডিপার্টমেন্টাল স্টোরে রুপি নিয়ে মার্কেটিং করবেন একজন ভারতীয়, তিনি নরেন্দ্র মোদী। একটা সময় ছিল যখন পাকিস্তান আমাদের সেনাবাহিনীর মাথা কেটে আমাদের মধ্যে ফেলে দিয়ে যেত, আর আমরা আন্তর্জাতিক আঙিনায় গিয়ে কাগজে কলমে আমাদের প্রতিবাদকে রেজিস্টার করাতাম। সেদিনকার ভারতবর্ষ 2014 আগের ভারতবর্ষ আর 2014 পরের ভারতবর্ষ, যখন আমরা প্রত্যাঘাত করছি, আমরা ঢুকছি, আমরা ভেতরে ঢুকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছি, এই প্যারাডিয়াম যিনি শিফট করেছেন তিনি নরেন্দ্র মোদী। গরিব মানুষের কথা বলার একচেটিয়া অধিকার শুধু কমিউনিস্ট পার্টির নেই। গরিব মানুষের দারিদ্র নিয়ে রাজনীতি করে হয়েছে পশ্চিমবঙ্গে, হয়েছে ভারতবর্ষে। অসংগঠিত শ্রমিক, কৃষক, গ্রামের প্রান্তিক মানুষ, অসহায় মহিলা,
যাদের শ্রম দেবার অধিকারটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছেন, সেই সক্ষমতা হারিয়ে ফেলেছেন, যাদের চোখের জলের কেউ কোনোদিন হিসাব রাখেননি, তাদের যিনি অ্যাড্রেস করেছেন তিনি নরেন্দ্র মোদী। তাকে তৃতীয়বারের জন্য দেশের মানুষ প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত করেছেন। দিনের পর দিন কংগ্রেস স্লোগান দিয়েছে, কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। গান্ধীজি বলেছিলেন, যদি কোনো পরিকল্পনা করো, সেই পরিকল্পনাটা এমন ভাবে করবে যে সমাজের শেষ পংক্তির যে মানুষটা দাঁড়িয়ে আছে তার মুখের কথাটা ভেবে পরিকল্পনা করবে, তাহলে তা বাস্তবায়িত হবে। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করলেও কংগ্রেসের গৃহীত পরিকল্পনা, কংগ্রেসের গৃহীত নীতি সিদ্ধান্ত দিয়ে ভারতবর্ষের কোন মানুষের সার্বিক উত্থান সম্ভব হয়নি। কংগ্রেসের অর্থনীতির ইতিহাস 12 থেকে 13টা অর্থনৈতিক বড় বড় বিশাল শিল্পপতি পরিবারের বেড়ে ওঠার ইতিহাস। কংগ্রেসের ইতিহাস প্রাতিষ্ঠানিক দুর্নীতির ইতিহাস। কংগ্রেসের ইতিহাস ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে বলা, one who can govern, ভোট উसी को दो जो 5 साल सत्ता में रह सके। এমন একটা রাজনৈতিক দলকে ভোট দাও যারা 5 বছরের জন্য কেন্দ্রের গদিতে টিকে থাকতে পারে। আসমুদ্র হিমাচল একটাই রাজনৈতিক দল, তার নাম ছিল কংগ্রেস। আমরা তখন যারা বিরোধী ছিলাম, আমরা আজকে যারা বিজেপি, আমরা তখন কংগ্রেসকে 1:1 লড়াইয়ে নিয়ে আসবার জন্য জোট করতাম। আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে অন্তত একটা পূর্ণ পরিবর্তন এসেছে। আজকে বিজেপিকে আটকানোর জন্য দিকে দিকে জোট হচ্ছে, বিজেপি বিরোধী জোট। এটাই বিজেপির রাজনীতির সার্থকতা। একটা সময় ছিল যখন বামপন্থীরা বলতেন অকংগ্রেসি অবিজেপি জোট চাই, কেন্দ্রে বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তি সরকার তৈরি করবে। আজকে সেই পরিস্থিতি থেকে যিনি ভারতবর্ষের সম্পূর্ণ রাজনৈতিক গতিমুখ বদলে দিয়েছেন তিনি নরেন্দ্র মোদী, তিনি তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। পণ্ডিত জওহরলাল নেহরুর কথা বলেছেন। আমাদের বিরোধী দলনেতা কিছুক্ষণ আগে বললেন যে আর কিছুর প্রয়োজন নেই। তিনি বললেন কিভাবে সংখ্যালঘু তোষণের এখানে হয়েছে, কিভাবে অত্যাচার চলেছে, আমি নতুন করে সেই বক্তব্যের প্রতিধ্বনি করতে যাব না। কিন্তু আমাদের সঙ্গে এই রাজ্যের সঙ্গে কংগ্রেস কি করেছে? যারা আজকে বলছেন তৃণমূল কংগ্রেস, যারা কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়ে একই ডিএনএ নিয়ে বলছেন আমাদের বহিরাগত, বিজেপি বাংলার পার্টি। আর এই পার্টি তৈরি করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আচার্য দেবপ্রসাদ ঘোষ, এনসি চ্যাটার্জি, নদিয়ার রানী জ্যোতির্ময়ী, মেঘনাথ শাহ, সুনীতি চ্যাটার্জি, যদি সেদিন রমেশচন্দ্র মজুমদার না থাকতেন, আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে নিজেকে বাঙালি বলে কেউ পরিচয় দিতে পারতেন না। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বলে যাচ্ছেন বিজেপির সামনে দাঁড়িয়ে যে বিজেপি বাংলাকে ভাঙতে চায়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, একবার ভেবে দেখুন, যদি ফারাক্কা না থাকতো, যদি মুর্শিদাবাদ না থাকতো, যদি মালদা না থাকতো, আপনার বাংলাকে নতুন করে ভাঙতে হতো না, বাংলা দুটো টুকরো হয়ে যেত। তার বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। মালদার সমস্ত মানুষ কংগ্রেসের কাছে এসেছিলেন কার নেতৃত্বে জানেন? যার নাম আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস কংগ্রেস, পরবর্তীকালে কোন রাজনৈতিক দল যার নাম উচ্চারণ করেননি, তিনি ছিলেন শিবেন্দু শেখর রায়, হিন্দু মহাসভার সভাপতি মালদা জেলায়। সদা বিবাদমান জমিদার কুল, পার্মানেন্ট সেটেলমেন্টের পরে একজন জমিদার আরেকজনের বিরুদ্ধে মামলা শুরু করে দিয়েছিলেন। আমি কোনো নাম না করে বলছি না, একজন ব্যক্তি, একটি পরিবার, যাদের কাছে কলকাতা থেকে বিভিন্ন সাহেবরা যেতেন শিকার করতে, বিভিন্ন আনন্দ উৎসব করতে, তারা মত্ত ছিলেন বাংলাকে, মালদাটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য পুরোটাই পাকিস্তানের মধ্যে। কিন্তু শিবেন্দু শেখর রায় তিনি সমস্ত জমিদারদের, বিবাদমান জমিদারদের একসঙ্গে নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে পৌঁছেছিলেন। আজকে দীর্ঘদিন পর তার পুত্র মিউনিসিপ্যালিটির চেষ্টায় নয়, কোন তৃণমূল কংগ্রেসের নেতার জন্য নয়, মালদায় একটার পর একটা মিউনিসিপ্যালিটি তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের সরকার এসেছে, সরকার চলে গেছে। যে শিবেন্দু শেখর রায়ের জন্য আজকে মুর্শিদাবাদ মালদার জমিদার ঐক্যবদ্ধ হয়ে শ্যামাপ্রসাদের কাজ পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন, এনসি চ্যাটার্জির কাছে পৌঁছতে পেরেছিলেন, আজকে সেই ব্যক্তির পুত্র
তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্যসভার শিবেন্দু শেখর রায় তার এমপি ফান্ড থেকে টাকা খরচা করে অনেক কষ্ট করে তিনি মালদায় একটি হাব্বাস মূর্তি স্থাপন করেছেন এবং একটি সরু রাস্তা তৈরি করেছেন শিবেন্দু শেখর রায়ের নাম। বাংলা তো প্রতারিত হয়েছে। ধর্মনিরপেক্ষতার কথা কারা বাংলায় বলবেন? 2020 সাল কলকাতায় কংগ্রেসের অধিবেশন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, 10 মিনিট ধরে নিরবিচ্ছিন্ন ফায়ারিং, 1650 রাউন্ড গুলি। সেই কংগ্রেসের রেজলিউশনের প্রথম পাতায় পাঞ্জাবের নাম নেই। রাঘবচারিয়া প্রথম ঘটনাটি দেখলেন। দ্বিতীয় দিন কংগ্রেসের রেজলিউশন তৈরি হলো, সেখানে প্রথম এলো খিলাফত আন্দোলন, দ্বিতীয় জায়গায় জায়গা পেল পাঞ্জাব জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তার আগে লালা লাজপত রায় বিবরণ দিয়েছিলেন, কিন্তু কংগ্রেস খিলাফত আন্দোলনকে আগে রেখেছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে পরে রেখেছে। সেদিন কিন্তু যেদিন প্রতিবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে বলুন কংগ্রেসীরা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকা টাউন হলের সভার প্রস্তাবকে কেন তারা গ্রহণ করেননি? কেন সেদিন রবীন্দ্রনাথের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেননি? রবীন্দ্রনাথ দেশবন্ধুকে বলেছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রাজি হননি, কারণ কংগ্রেস গান্ধীজির অবস্থান ছিল ভিন্ন। একই তারিখে গান্ধীজি ভাইসরয়ের সেক্রেটারিকে চিঠি লেখেন যে আমি সরকারের সমালোচনা করে সরকারকে বিব্রত করতে চাই না, গুলি চালানোর প্রত্যেক কারণ আমি বর্ণনা করতে চাই না, জালিয়ানওয়ালাবাগে যারা মারা গেছেন তারা কেউ মার্টার বলতে আমি চাই না, তাদের শহীদ বলতে চাই না। আর সেই সময় আমাদেরই বাঙালিরা, এই বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার নাইট উপাধিকে ত্যাগ করেছেন। সেই রবীন্দ্রনাথকে পরবর্তীকালে বিতর্কের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। যারা বাংলার পার্টি বলছেন, বাঙালির পার্টি বলছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন মিটিং, স্যার আশুতোষ মুখোপাধ্যায় বক্তৃতা করছেন ব্রিটিশ ইন্ডিয়ায়, মিনিস্টার্স মে কাম এন্ড গো, চ্যান্সেলর্স মে ব্লুম এন্ড পেরিশ, বাট মাই ইউনিভার্সিটি, ফেলো গ্রাজুয়েটস, ইউর ইউনিভার্সিটি উইল গো অন ফরএভার। কলকাতা বিশ্ববিদ্যালয়কে যিনি আমার বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ে বলবার ক্ষমতা থাকতেন, ব্রিটিশ বড়লাটের উপস্থিতিতে যিনি এই বক্তৃতা করতেন, আজকে সেই বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে বলছেন যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন, আপনার জন্য দরজা বন্ধ আছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি কনভোকেশন মিটিং এ রবীন্দ্রনাথকে আহ্বান করেছিলেন বক্তৃতা করবার জন্য। সমস্ত মুসলমান ছাত্রছাত্রী বয়কট করেছিলেন সভা, কারণ বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ চলবে না। দেব ভাষা থেকে উৎপন্ন বাংলা, সেটা সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী। বাঙালি আজকে প্রতারিত হয়নি। 20 সালের কথা চিন্তা করুন, পুরো প্রসঙ্গে ফিরছি। গান্ধীজি বললেন, কেউ মানুন বা না মানুন, আমি খিলাফত আন্দোলনে আলী ব্রাদার্সকে নিয়ে বেরিয়ে পড়বো সারা দেশ ভ্রমণে। গান্ধীজি বেরিয়ে পড়লেন। 1 বছর ঘুরে ফেরার পর মোপলার দাঙ্গা, আর তারপরে গান্ধীজিকে আলী ব্রাদার্সের বড় ভাই বলে দিলেন যে গান্ধীজি মহান হতে পারেন, কিন্তু ইসলামের মতে গান্ধীজি একজন ঘৃণিত মুসলমানের থেকেও বড় ঘৃণিত। এই হচ্ছে কংগ্রেসের ইতিহাস। খিলাফত আন্দোলনকে ভারতবর্ষের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করে কংগ্রেস ভারতবর্ষে দ্বিজাতি তত্ত্বের বীজ পরোক্ষভাবে বপন করেছিল। একমাত্র কংগ্রেস নেতা পশ্চিমবঙ্গে তিনি বিরোধিতা করেছিলেন, তিনি ছিলেন কাজী নজরুল ইসলাম, যাকে বলা হতো, যার সম্পর্কে যে এপাড়া ওপাড়া গিয়ে মদ্যপান করে কংগ্রেসের মঞ্চে বসা যায় না, তিনি প্রতিবাদ করেছিলেন। লোক আমাদের অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন হাওড়া জেলায়। ঘটনার পরে আলিশান নওয়াজ লিখেছিলেন, The man who does not strive for mankind is not a man, and the life and works of Sharat Chandra is testimony to that. বাঙালি তো প্রতারিত, বাঙালি তো মাসুল সমীকরণ নীতি নিয়ে প্রতারিত। এই দেশ যে ভাগ হয়েছে, আমরা এত উদ্বাস্তু চাপ সহ্য করেছি কার জন্য? 1946 সালের 16ই আগস্ট আমরা বলছি, ওপারে যিনি বঙ্গবন্ধু বলছেন, যাকে এপারে রেখুন বাঙালিরা আমরা গিয়ে বঙ্গবন্ধু বলছি, সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তিনি নাকি শোনা যায় এখনো প্রত্যক্ষদর্শীরা আছে, লয়েড স্ট্রিট এবং মৌলানা আজাদ কলেজের ওখানে গ্রেট ক্যালকাটা কিলিং এর দিনে তিনি প্রত্যক্ষ
নিরপেক্ষ সংঘর্ষে অংশগ্রহণ করেছিলেন, তাকে তার বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন, এই বাঙালি কত বড় প্রতারক যে তার নাম ছিল গোপাল মুখার্জি, যাকে আমরা গোপাল পাঁঠা বানিয়েছি, তার নামে কোনো রাস্তা তৈরি করতে পারেনি, কোনো জায়গা তৈরি করতে পারেনি। নদিয়ার রানী জ্যোতির্ময়ী, এই নির্বাচনে তো দেখলাম সেই রাজ পরিবার নিয়ে কথা হচ্ছে। কি করেছিলেন সিরাজউদ্দৌলা? সেদিনের নদিয়ার রাজার সঙ্গে দুর্গাপুজোর সময় তাকে ডেকে এনে অন্য ভিন্ন সম্পূর্ণ কারণে নজরবন্দি করে দিলেন। বন্ধ হয়ে গেল নদিয়ার দুর্গাপূজা, শুরু হলো জগদ্ধাত্রী পুজোর। পরবর্তীকালের ইতিহাস প্রত্যেকের জানা, পলাশির যুদ্ধ। কিন্তু সেই রানী জ্যোতির্ময়ীর কারণে আজকে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে নদিয়া জেলা। আপনারা নদিয়া জেলার মানুষ নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন, আমাদের যশোর খুলনা চলে গেছে। ভেবে দেখুন, যদি ওই মুর্শিদাবাদ না থাকতো, ওই মালদা না থাকতো, আপনার নদিয়া না থাকতো, আপনার পশ্চিমবঙ্গের মানচিত্রটা কিভাবে হতো? কিভাবে পৌঁছতেন আপনারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে? নরেন্দ্র মোদী জি তৃতীয়বারের জন্য এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। যারা বলছেন এই জয় নাকি ফ্র্যাকচার্ড ম্যান্ডেট, এই জয়ের কোনো বাস্তবতা নেই। আমরা শুধু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে ভারতবর্ষে আরেকটি নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনে সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছিল বিজেপি এবং সর্বকনিষ্ঠ রাজনৈতিক দল হয়েছিল দেবেগৌড়ার পার্টি। দেবেগৌড়া হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী আর বিজেপি হয়েছিল বিরোধী দলের নেতা। ঠিক একই, ইট ইজ দ্য ইউনিক অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। সেই একই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী দলনেতার কাছে পরাজিত হয়েছেন। যিনি তাকে পরাজিত করেছেন তিনি বিরোধী দলনেতা, আর যিনি মুখ্যমন্ত্রী তিনি জিতে আজকে তিনি হয়ে গেছেন আবার নতুন করে মুখ্যমন্ত্রী। আজকে কি দেবেগৌড়ার মতো স্পোর্টিংলি ঘটনাকে গ্রহণ করা যেত না? এটা তো গণতন্ত্রের বাস্তবতা, এটাই তো মাল্টি পার্টি ডেমোক্রেসি। আজকে এখানে অনেক জ্ঞানী গুণী বিদ্বান মানুষজন আছেন। আমাদের বিরোধী দলনেতা বললেন, শুভেন্দু অধিকারী বলছেন যে আমি ৩৫৬ ধারা চাই না, ৩৫৬ ধারা প্রয়োগ যদি সবচেয়ে বেশি বার কেউ করে থাকে তা কংগ্রেস করেছে। বিজেপির পথ এটা নয়, বিজেপির মত এটা নয়, সে কথাই উনি বলেছেন। কিন্তু সকলে চিন্তা করে দেখবেন, ভারতবর্ষে এরকম কোন নিদর্শন নেই যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় প্রকাশ্যে বলছেন যে রাজ্যের সিআইডি, ইন্টেলিজেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটররা যদি ঠিক করে কাজ করতেন বিজেপি 12টা আসনও পেত না। আপনারা ঠিক করে কাজ করবার চেষ্টা করুন। ইজ ইট নট দি টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি? এর পরেও বলতে হবে এ রাজ্যে কোন সংবিধান আছে? বিধানসভার স্পিকার দাঁড়িয়ে বলছেন, যে বিধান যদি কোনোদিন রাজ্যপালকে বিধানসভায় আসতে হয় আমার পারমিশন নিয়ে আসতে হবে। এটা কনস্টিটিউশনাল মেশিনারির ব্রেকডাউন নয়। রাজ্যপাল তিনি নিজে বলছেন আই এম ফিলিং ইনসিকিউর। কারণ কি? রাজ্য পুলিশ আমাকে নিরাপত্তা দিতে পারছে না, আমার সিআইএসএফ এর প্রোটেকশন চাই। যে রাজ্যে সংবিধানের প্রধানেরই কোনো নিরাপত্তা নেই, সে রাজ্যে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা আছে। এটা কনস্টিটিউশনাল মেশিনারির ব্রেকডাউন নয়। কারা প্রতিবাদ করবেন, কারা প্রতিরোধ করে তুলবেন? আজকে সিপিআইএম পশ্চিমবঙ্গের মানুষকে গরিব বানিয়ে রেখেছিল। দীর্ঘদিন ধরে মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল যে কেন্দ্র আমাদের সঙ্গে প্রতারণা করেছে মাসুল সমীকরণ নীতির মধ্যে দিয়ে। মাসুল সমীকরণ নীতির পরিবর্তন হলো, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে। বিজেপি তার বিরোধিতা করেনি। ডক্টর নরসিমহা রাও, ডক্টর মনমোহন সিং এর হাত ধরে যেদিন ভারতবর্ষ ঘুরে দাঁড়ালো 92 সালে, সেদিন আমরাই একমাত্র রাজনৈতিক দল আমরা প্রকাশ্যে বলেছিলাম দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ লাইসেন্স কোটা পারমিট রাজ। বিজেপি কোনোদিন কোন সদর্থক পদক্ষেপের বিরোধিতা করেনি। আপনি ইন্দিরা গান্ধী থেকে শুরু করুন, জওহরলাল নেহরু জি থেকে সময় থেকে শুরু করে রাজীব গান্ধী পর্যন্ত পররাষ্ট্র নীতি নিয়ে কোনোদিন বিজেপি বিরোধিতা করেনি, ঐক্যমত্য তৈরি করেছে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কংগ্রেসের নেতার রাহুল গান্ধী যে বিবৃতি দিচ্ছেন তা পাকিস্তানের সংবাদপত্র দ্য ডান, দ্য নেশনের প্রথম পাতায় ছাপা হচ্ছে। 3 দিন ধরে সেখানকার মিডিয়া সেটাকে ক্যারি করছে। এটা কোন পথে চলেছে পশ্চিমবঙ্গ? আরে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, তারপরে পশ্চিমবঙ্গের নীতি নির্ধারণ করতে হবে। আমরা তো বাজার অর্থনীতির পক্ষে। নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য কেন নির্বাচিত? একদিকে যেমন তিনি আধুনিকীকরণ দেখিয়েছেন,
তরুণ প্রজন্মের সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেছেন। একদিকে যেমন তিনি ভারতবর্ষের বাজারে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানিকে জিনিস পণ্য তৈরি করবার জন্য আনতে বাধ্য করেছেন, একদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষকে তিনি যেভাবে প্রাসঙ্গিক করেছেন, ভারতবর্ষ পৃথিবীর সামনে দাঁড়িয়ে তিনি বলতে পেরেছেন, ইউ লাভ মি অর ইউ লিভ মি বাট ইউ ক্যানট ইগনোর মি। যে আমেরিকা একদিন তার ভিসার উপরে বাধা লাগিয়ে দিয়েছিল, তার তলায় আজকে লাল কার্পেট বিজিয়ে তার আওয়াজ তুলছে মোদি মোদি মোদি। তার জন্য তিনি তৃতীয়বারের জন্য নির্বাচিত। কোন নরেন্দ্র মোদী নির্বাচিত? যিনি মহিলাদের চোখের জল মুছিয়েছেন উজালা গ্যাসের মধ্যে দিয়ে। কোন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য নির্বাচিত? যিনি অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন গ্রামকে শহরের সঙ্গে জোড়া প্রধানমন্ত্রী সড়ক যোজনাকে তার গতিকে দ্বিগুণ করে দিয়েছেন। কোন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য নির্বাচিত? যিনি গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল স্বর্ণ চতুর্ভুজকে তার গতি বাড়িয়েছেন, তার গতিকে আরো এগিয়ে নিয়ে গিয়ে কংগ্রেসকে পিছনে ফেলে দিয়েছেন। আজ কংগ্রেস একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি, তার মধ্যে এসেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে বোমা লাঠি গুলি মেরে সরানোর প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস বিদায় নেবে। তৃণমূল কংগ্রেসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের ধ্বংসের বীজ নিহিত আছে, না হলে রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে, সমাজ বিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের একটাই রাজনীতি ছিল সিপিএম বিরোধিতা, সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। 2011 সালে ক্ষমতায় আসবার পর তাদের আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টটা ডাইলিউটেড হয়ে গেল। 2011 থেকে 16 তৃণমূলের রাজনীতি ছিল 34 বছরের মৃত সময়টা কাটা ছেড়ে করে সিপিআইএম এর ছায়ার বিরুদ্ধে বিবৃতি দেওয়া। 2016 থেকে 2021 তৃণমূলের রাজনীতি হলো নতুন। সেই রাজনীতি হলো সম্পূর্ণভাবে অন্ধ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা, নরেন্দ্র মোদীর বিরোধিতা, কেন্দ্রের বিরোধিতা। বঞ্চিত হলো প্রান্তিক মানুষ। আজকে অত্যাচার কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে জানছেন? এতদিন পর্যন্ত গণধর্ষণের কথা শুনেছেন, মহিলাকে বিভ্রষ্ট করে আক্রমণের কথা শুনেছেন, কিন্তু নতুন ঘটনা ঘটছে। নতুন ঘটনা, স্থান উল্লেখ করা যাবে না, একাধিক ঘটেছে। কলকাতার থেকে 15 কিলোমিটার দূরে মহিলার বাড়িতে ঢুকলেন বিজেপি করার অপরাধে, সম্পূর্ণ জামা কাপড় খুলে বিভ্রষ্ট হও, না হলে ছেলের বউকে ধর্ষণ করব। মহিলাকে তার স্বামীর সামনে সম্পূর্ণ বিভ্রষ্ট করে, সম্পূর্ণ উলঙ্গ করে বললেন চা বানাও। চা বানিয়ে 8 জন লোক খেয়ে চলে গেলেন। সেই মহিলা কেঁদে বলছেন, এর থেকে ধর্ষিতা হলেও মনে হয় আমি বেশি খুশি হতাম। এই অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়েও পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিভিন্ন জায়গায় করছে। আরে আমরা তো তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে। আমরা তো সেই দুটো আসন থাকবার সময় অনেক বিদ্রুপ শুনেছি। আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি, হাম দো হামারা দো। 1% থেকে রাজনীতি আমরা শুরু করেছি। আমরা সেই রাজনীতি করতে করতে এখানে এসে পৌঁছেছি। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ছুঁড়ে ফেলে দেয়নি। মিউনিসিপ্যালিটির বিভিন্ন ভোটের ফলাফল প্রমাণ করে দিচ্ছে যে আজকে সেই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আজকে পরাজিত হয়েছে। গোটা 3 বছর ধরে তৃণমূল কংগ্রেস 2 বছর ধরে একটাই প্রচার চলেছে যে রাজ্যের বিরোধী দলনেতা যিনি তাকে আক্রমণ করো, আসল মুখকে আক্রমণ করো। জয় লোডশেডিং এর জয়। ওখানে নাকি সূর্যগ্রহণ হয়েছিল, কিন্তু এখন চন্দ্রোদয়ের পরেও দেখা যাচ্ছে সেই নন্দীগ্রামে লিড নিয়ে এসছে বিজেপি। দক্ষিণ উত্তর মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে কোনো আসনে তারা জয়লাভ করতে পারেনি। উত্তরবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে তৃণমূল কংগ্রেসকে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের একটাই সিদ্ধান্ত, যে আমাদের একমাত্র স্লোগান, পশ্চিমবঙ্গ বিজেপির একটাই রাজনৈতিক উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। এই রাজ্যে বিনিয়োগকে বানাতে হবে। এই রাজ্যে যাতে নতুন করে ইনভেস্টমেন্ট হয় সেই ব্যবস্থা তৈরি করতে হবে। এই রাজ্য থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত। রাজ্যের একজনের পর একজন শিল্পপতি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন ছিল না। 8 বছরের ব্যালেন্স শিট দেখুন, সবাই এখান থেকে পুঁজি সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই, এবং তার সঙ্গে সর্বশেষ যেটা দরকার সেটা হলো যে আমাদের এখানে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আমি একটি কথা বলে আপনাদের সামনে শেষ করব। এই একটি কথা বিজেপি দীর্ঘ একদম 80 দশকের প্রথম থেকে বলে আসছে
যদিও এই প্রস্তাবের সঙ্গে সম্পর্কিত কিনা বা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে উঠে এটা বলা ঠিক কিনা বিচার করবেন, কিন্তু আমি একজন 42 বছরের এই দলের রাজনৈতিক কর্মী হয়ে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা আপনাকে বলছি যে আমরা 80 দশকে বলতাম সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত, অনুপ্রবেশের মধ্যে দিয়ে প্রত্যেকটা সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফিক ডিজাইন বদল করে দাও। তারপর যে আগের সেই কথিত ছিল 47-এর আগে গ্রেটার বেঙ্গল, বাংলা একটা আলাদা রাষ্ট্র হবে, দাবি তুলেছিল সোহরাওয়ার্দী, কিন্তু দাবির প্রথমে বিরোধিতা করেছিলেন জিন্নাহ। জিন্নাহ বলেছিলেন কলকাতা পাচ্ছি না, আমার বাংলাকে দরকার নেই, আই ডোন্ট ওয়ান্ট দি moth eaten বেঙ্গল, এই বক্তব্য ছিল জিন্নাহর। সোহরাওয়ার্দী স্পেশাল ট্রেনে রাত্রিবেলা পৌঁছেছিলেন জিন্নাহর কাছে যে আমি আজকে এটা তৈরি করছি, পরবর্তীকালে আমি এখানে কনস্টিটিউয়েন্সি চেঞ্জ করে দিয়ে আমরা পাকিস্তানে মার্চ করে যাব। সেদিন জিন্নাহ সমর্থন করেছিলেন। আর বুঝে বা না বুঝে তদানীন্তন কংগ্রেস সভাপতি কিরণ শঙ্কর রায়, সুভাষচন্দ্র বসুর দাদা শরৎ বোস, তারা এই গ্রেটার বেঙ্গলের পক্ষে, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পক্ষে রায় দিয়েছিল। কংগ্রেসের একাংশ রুখে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সেদিন পরিস্থিতির বাধ্যবাধকতায় পশ্চিমবঙ্গের যে জ্যোতিবাবুরা 28টা রাজ্যে ছোট ছোট টুকরো করে ভারতবর্ষকে স্বাধীন করবার কথা বলেছিলেন, যারা বলেছিলেন মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন and we want the right of self determination, আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্যই আজকে বাংলা পাকিস্তান তৈরির প্রয়োজন আছে। যে পাকিস্তান নামে কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না, কোনো নেশন ছিল না, যে জিন্নাহ সারা জীবন সেকুলার ছিল, সেই জিন্নাহকে কমিউনাল বানিয়েছে কংগ্রেস। সেই জিন্নাহ পরবর্তীকালেই বলল যে যেদিন হিন্দুরা কোনোভাবে মুসলমান হতে শুরু করেছিল সেদিনই নাকি পাকিস্তানের জন্ম হয়ে গেছে। সেই দিন কিন্তু আবার আসছে তৃণমূলের কাছে। তৃণমূল সীমান্তবর্তী জেলাগুলো বদলে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনা ভারতবর্ষে কোথাও কোনোদিন হয়নি। মহরমের সমাবেশে দাঁড়িয়ে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন। তিনি একবার গিয়ে ফুরফুরা শরীফে বলে এসেছিলেন যে ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি এমন ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা এই 90% ওবিসি রিজার্ভেশনকে তোমরা এনজয় করতে পারবে। আর আজকে রাজ্যের আরেকজন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি সরাসরি ঘোষণা করে দিলেন যে আমরা দুর্ভাগা, আমরা যাতে এই অবস্থা তৈরি করেছি, আমাদের এই অবস্থার মধ্যে থেকে বের পার করে আনতে হবে। এই থেকেই যদি পার করে আনতে হয় তার জন্যই প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াসের। সেই লক্ষ্যে আমরা সবাই এক থাকবো ঐক্যবদ্ধভাবে। 2026-এর আগেই পশ্চিমবঙ্গের মানুষকে নতুন সরকার দেব। ধন্যবাদ।